সুপ্রিয় দর্শক, জয়যাত্রা টেলিভিশনের বিশেষ আয়োজন প্রবাস টাইম অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি DM সাকলাইন। আপনারা জানেন প্রবাস টাইমে আমরা সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর স্টুডিওতে একজন গেস্ট উপস্থিত থাকে। আজকেও রয়েছে এমন একজন ব্যক্তিত্ব যিনি ব্যবসায়ী এবং সামাজিক সাংস্কৃতিক নানা কর্মের কাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে নানামুখী কার্যক্রম নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন ট্রাইম ট্রেডিংয়ের প্রোপাইটর জাহিদুর রহমান। আজকে আলোচনা করব তার সঙ্গে। ইচ্ছে করলে আপনারা ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। জাস্ট কল করতে হবে 90333148 এই নম্বরে। যাচ্ছি আলোচনায়। জি জাহিদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগতম। সে সঙ্গে জয়যাত্রা টেলিভিশনের দর্শক যারা এখন এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে আজকে আয়োজন দেখছে তাদেরকেও অভিনন্দন, স্বাগতম। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। একটু আলোচনার শুরুতেই একটি বিষয় নিয়েই শুরু করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন, দুটি নগর এবং নগর পিতা নির্বাচিত হবার মাধ্যমে একটি নগরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নগরায়ন করার সবচেয়ে যারা বড় পদক্ষেপ নিতে পারে তারাই হচ্ছেন মেয়র। তো এই সিটি কর্পোরেশন নির্বাচন, এটি নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ সাকলাইন ভাই। সিটি নির্বাচন আমাদের এখন সমাগত, বিভিন্ন রকম আয়োজন চলছে, মনোনয়নপত্র দাখিল হয়েছে, যাচাই বাছাই পর্ব হয়েছে, এখন একটা ট্র্যাকের মধ্যে আছে, নির্বাচন শুরু হয়ে গেছে এটাই বলা যায়। আসলে একটা দেশের উন্নয়নে নগরের ভূমিকা অপরিসীম। সিটি নির্বাচন বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি সব কিছুকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্ব বহন করে। সেই জায়গা থেকে সিটি নির্বাচন আমরা অবশ্যই ইতিবাচকভাবে প্রত্যাশা করি যে সিটি মেয়র বা নগরপিতা যারা হবেন তারা এই নগরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলো তারা এবারে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিবেন সেগুলো তারা বাস্তবায়ন করবেন। নগরবাসী হিসেবে এটাই আমাদের চাওয়া থাকবে। আর উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে কমিউনিকেশন ডেভেলপমেন্ট, নগরের যে বিভিন্ন রকমের যোগাযোগ ব্যবস্থা, এটার দিকেও আমাদের খেয়াল দিতে হবে। ঠিক তাই, চমৎকার বলেছেন। একটি বিষয় যেটা আপনি নিয়ে এসছেন, যে আমরা যে বিশ্বের দিকে তাকিয়ে দেখি যে উন্নত বিশ্বের যদিও সব জায়গায় বেশি উন্নয়ন, কিন্তু আমরা যারা উন্নয়নশীল দেশে রয়েছি তাদের কিন্তু সবচেয়ে বড় একটি বেশি প্রয়োজন সেন্ট্রাল জায়গায়, রাজধানী যেটা, সেটাকে একেবারেই সুপরিকল্পিতভাবে গড়ে উঠবার। আমরা যে ভীষণ নিয়ে আমরা কাজ করছি, আমাদের সরকার কাজ করছে, তো সেই জায়গায় কিন্তু আমাদের এখনো অনেক দায়িত্ব রয়েছে, যদিও অনেক উন্নয়নমুখী কাজ এখন রানিং রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের প্রত্যাশা এবং কর্মকাণ্ড এই জায়গায় কি আমাদের নাগরিক হিসেবে ভাবনা কি বিষয় রয়েছে? আসলে নাগরিক হিসেবে যদি বলতে যাই, আমাদের আসলে অনেক উন্নয়ন হয়েছে, নগর হয়নি কথা বলা যাবে না, হচ্ছে এটাও সত্য। তবে গেল বছরে যেমন আমাদের বেশ কিছু ধাক্কা এসেছে নগরবাসীর, যেমন ডেঙ্গু অন্যতম একটা ছিল। ডেঙ্গুর প্রকোপে অনেকেই প্রাণ হারিয়েছে, সমগ্র দেশব্যাপী যদিও সেটা ঘটেছে, নগরের প্রকোপটা অনেক বেশি ছিল নগর কেন্দ্রিক। সুতরাং এই জলাবদ্ধতা, বিভিন্ন রকমের পয়ঃনিষ্কাশন এবং অন্যান্য যেই আমাদের যে ডেভেলপমেন্টগুলো, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, নগরকে সুন্দর রাখার যে কাজ, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা নগরবাসী হিসেবে এটাকে আমাদের বোধহয় খুব বেশি চাওয়া পাওয়ার একটা জায়গা বলে আমরা মনে করি। বিগত বছরগুলো থেকে যে শিক্ষা, সেটা আমি মনে করি এরকমটাই হওয়া উচিত। মেয়রদের কাছে, নগরপিতাদের কাছে আমাদের এই চাওয়াগুলো বেশি থাকবে। এই যে আপনি বললেন, আসলে এই যে ডেঙ্গুর বিষয়টি এসছে, দেখা গেছে যে আমাদের উচিত হবে যে সিজনের সময়, বিশেষ করে বর্ষাকাল, ওই সময়ে জলাবদ্ধতা বেশি তৈরি হয়, বৃষ্টির সময়ে 2-3 দিন থাকলে সেখানে ডিস মশার ডিম পারে। তা আমাদের অনেক সময় আমরা যে বিষয়টি দেখেছি আগে, যে সময় পরিকল্পনা নেওয়ার কথা সেই সময়ে আমাদের কোনোভাবে সময়টি চলে গেছে, এরপরে পদক্ষেপ নিলে আমাদের এই ধরনের ঘটনাটা ঘটে। এরপরে যেটা আপনি ড্রেনেজ সিস্টেমের কথা বললেন, এখনও অনেক জায়গায় দেখা গেছে জলাবদ্ধতা তৈরি হয়। তো এই জন্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে আমাদের সবসময় একটি চাওয়া যেন তাদের দৃষ্টিটা ওইরকমই থাকে। রাইট। আমি জানি আপনি অনেক দেশ ঘুরেছেন, ব্যবসা করছেন, ব্যবসার জন্য আপনাকে যেতে হয় চীনে। আচ্ছা, চীনের নগর নিয়ে একটু শুনতে চাই, সেখানকার নান্দনিকতা এবং রোড, সেখানকার অবস্থান যদি একটু বলেন আপনার দেখায়। আসলে ধন্যবাদ। চীনের উন্নয়নটা যদি আমরা বলি,
তারা আমরা বিগত 10-15 বছর আগেও চীনকে যেভাবে দেখেছি, আজকে যদি সেই সময়ের পর আজকে কেউ যায়, চীনকে কিন্তু আগের মতো দেখে আসে চিনতে পারবে না। তার উন্নয়নটা এত দ্রুত বর্ধমান, তার উন্নয়ন ঘটেছে। চীনের শহরগুলো অত্যন্ত পরিচ্ছন্ন। আজকে যদি আমরা বলি যে রাস্তার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সেখানেও ঘটে, সেখানে এখনও প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই কিন্তু আপনার উন্নয়ন হচ্ছে। কিন্তু উন্নয়নের সাথে তাদের এই যে কনস্ট্রাকশনগুলো আমাদের দেশে হচ্ছে, রোড কনস্ট্রাকশন, অন্যান্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমাদের মেট্রো রেল হচ্ছে, তাদের ওখানে হচ্ছে। কিন্তু ব্যতিক্রম আমরা দেখি এখানে কিন্তু আমাদের উন্নয়নের সাথে এর যে এই যে পরিচ্ছন্নতার যে ব্যাপারটা, সেফটি অ্যান্ড ওরিয়েন্টেশনের যে ব্যাপারটা, নিরাপত্তার ব্যাপারটা, এবং এটাকে এই যে আমরা যখন দেখি রাস্তা দিয়ে হাঁটি প্রচণ্ড ধুলা, সেখানে ধুলা পাওয়া যায় না। আচ্ছা, শুধু এটা চীন না, আমি বলবো বিশ্বে প্রায় সব দেশই আপনি যান, উন্নয়নশীল দেশ বলেন, উন্নত দেশ বলেন, একই অবস্থা। তারা কিন্তু আগে একটা প্রিভেনশন, একটা প্রস্তুতি নিয়ে নেয় যাতে এখানে রাস্তার এই কর্মকাণ্ডের কারণে বাইরে ধুলাবালু বা শব্দ এগুলিতে মানুষের সমস্যার সৃষ্টি না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমার কাছে মনে হয় তাদের উন্নয়নের বাজেট যা থাকে, তাদের বোধহয় সমান বাজেট থাকে কিনা রাস্তার ঘাট এগুলো পরিচ্ছন্ন রাখার, সেটা একটা ভাববার বিষয়। কারণ আপনি অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, আপনি দেখেই বুঝবেন না যে এখানে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে অন্য কিছু। তার এতটা পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখে সেই জায়গাগুলোকে। আমাদের দেশে সেটা আমরা কিন্তু দেখি না। সুতরাং মাচ ডিফারেন্স বিটুইন ডেভেলপমেন্ট কান্ট্রি অ্যান্ড আওয়ার আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি, এরকম একটা বিষয় আছে। আচ্ছা, চায়না তো বটেই। জি, আমি যেমন দেখেছি যে তারা এই ধরেন মোটর সাইকেল, এরপরে সাইকেল, এবং প্রত্যেকটি যানের জন্য আলাদা আলাদা লেন, হ্যাঁ, তো এই যে এত কিছু, এবং দিন রাত কেমন যেন একই তালে যাচ্ছে গাড়িগুলো, নেই কোনো রকম ভাবে মানে ওই সেই যানজটের একটা ঝলকানি যেন বলতে পারি আর কি, সবসময় কেমন যেমন আমরা সবাই জানি যে 45 ডেসিবেলের বেশি যদি একটি সাউন্ড হয় সেটা নয়েজ হয়ে গেল, কিন্তু আমরা একটু মানারও চেষ্টা করছি না। এমন কি যে সব জায়গায় খুবই সেন্সিটিভ, যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, যে জায়গায় গিয়ে আমাদের হর্ন দেওয়া যাবে না, সে বিষয়ে যেন আমাদের একটু খেয়াল নেই, যাচ্ছি যার মতো। এইসব জায়গায় কিন্তু আমাদের নাগরিক সচেতনতাটাই বেশি প্রয়োজন, নিঃসন্দেহে। সেই জায়গাগুলোতে আমরা মানে কতটুকু ডেভেলপ করতে পেরেছি নাগরিক সচেতনতার জায়গা? যদি সত্যি বলি, আইন তো আমাদের দেশেও আছে। জি, উন্নত বিশ্বের যে আইন, প্রায় অভিন্ন আইন আমাদের দেশেও আছে। অর্থাৎ রোড রাস্তায় চলাচলের ট্রান্সপোর্টেশন যে রুলস, সেগুলো আছে, কিন্তু আসলে এগুলো আমরা মান্য করি না। যেটা বললেন ল্যান্ড ফলো করে গাড়ি চালানো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের দেশে যার যেভাবে সুবিধা, ঠিক কিছুটা অনুরূপভাবেই কিন্তু গাড়ি চলাচল করায়, যার ফলে আমাদের যানজটটাও বেশি লাগে। হ্যাঁ, দেখতেও অসুন্দর মনে হয়। যেটা বললেন যে একেবারে ঝলকানোমূলক যে গাড়িগুলো চলে যাচ্ছে কীভাবে খুব চমৎকার করে, এগুলো দেখতে আমাদের ভালো লাগে। বিভিন্ন সময় নিজেরা সচক্ষে গিয়ে দেখি, কখনো আমরা টিভি সিনেমায় দেখি, কিন্তু এগুলো কিন্তু তারা নিয়ম এভাবেই ফলো করে। তারা ফলো করে বিধায় কিন্তু এতটা সুন্দর তাদের দেশ আছে। সুতরাং আইন যেমন আছে, এটাকে মানার দায়িত্ব নাগরিক হিসেবে আমাদের। দেশের আইন থাকবে, দেশের উন্নয়ন ঘটবে, উন্নয়নকে সহযোগিতা করার দায়িত্ব কিন্তু আমাদের নাগরিকের। সুতরাং এই নাগরিকদের এই দায়িত্বটা যদি নাগরিকরা সঠিকভাবে পালন না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এর যে সুফল, উন্নয়নের যে সুফল, আমরা সবসময় সেইভাবে কিন্তু পাবো না। এটা একটা বিষয় আর কি। সুতরাং উন্নত বিশ্বের কথা আমরা যতই বলি, আমাদেরকে কিন্তু মানসিকতার জায়গায় উন্নত হতে হবে। আমাদেরকে আইন মেনে চলতে হবে। যখন রাস্তায় আমি গাড়ি নিয়ে বের হব, হর্ন বাজানো যাবে কি যাবে না, এগুলো আমাদের যখন নাকি আমরা লাইসেন্স নেই, ড্রাইভিং লাইসেন্সগুলো যখন আমরা যখন নিচ্ছি, আমাদের কিন্তু এগুলো পড়ায়, এগুলোর উপর পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু আমাদের লাইসেন্স নিতে হয়। তো পরবর্তীতে কিন্তু এগুলো কোনো আমরা অ্যাপ্লিকেশন আমাদের এই রাস্তায় যখন বের হয়ে এগুলো করি না। যার যখন ইচ্ছে হর্ন বাজাচ্ছি, যার যখন ইচ্ছে লেন পরিবর্তন করতেছি, যেখানে খুশি পার্কিং করছি। এই বাস্তবতার কারণেই আমাদের দেশে ওই সৌন্দর্যটা আমাদের চোখে পড়ে না। রাইট, এই বিষয়ে আমাদের একটু সচেতন হতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে এই যে চায়নার যে ডেভেলপমেন্টটা কিন্তু আমরা যদি বেশ কিছু কিছু রাষ্ট্রের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে মানে দু একজন এন্টারপ্রেনার তারা এতটা ব্যাপক ভূমিকা রেখেছে, যার ফলে সেই দেশটি গোটা পরিবর্তনের ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি, তাই না? এরকম দেখা গেছে যে আমরা বলতেই পারি যে চীনে যেমন আলিবাবা। নিঃসন্দেহে আমি কথাটাই আপনি শেয়ার করতে চাচ্ছিলাম। আপনি যেটা ধরেছেন সঠিক বলেছেন। জি, দেখেন আজকে এই বিষয়ে আপনাদের মতো এন্টারপ্রেনার, যদি আপনিও একজন এন্টারপ্রেনার, কি বলতে চান আসলে? আমার অবজারভেশন, আমি যেটা দেখি, জি, আজকে দেখেন একজন জ্যাক মা, জি, চীনের এই উন্নয়নের অবদান, তার কিন্তু অনেক বিশাল একটা অবদান আছে। চীনকে উন্নয়নের একটা ট্র্যাকের মধ্যে নিয়ে আসছে কিন্তু আলিবাবা। চীন থেকে আগেও বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি হতো, কিন্তু আলিবাবা প্ল্যাটফর্ম থেকে সারা পৃথিবীতে যেভাবে তাদের এখন রপ্তানিটা হয়, এটা আপনার অকল্পনীয়।
1999 সালে তারা এটা যাত্রা শুরু করেছে 17 জন বন্ধু মিলে, ঠিক আছে। আলিবাবার যে প্রতিষ্ঠাতা জ্যাকমা, তিনি হানজু শহরে এটা প্রতিষ্ঠা করছে এবং সে ছিল একজন স্কুল টিচার, ইংলিশ টিচার। তো তাদের সেই উদ্যোগটা, যেমন সে পরিকল্পনাটা বড় ছিল, জি রাষ্ট্রেরও সে ধরনের সহযোগিতা ছিল, জি যার ফলশ্রুতিতে আজকে আলিবাবা তাদের অর্থনৈতিক একটা অপ্রতিরোধ্য শক্তি, শুধু তাদের না, সারা বিশ্বে এটা অনুকরণীয়, জি। ঠিক আছে। তারা শাসন করছে অর্থনীতিটাকে। সুতরাং আমি মনে করি একটা দেশের উন্নয়নের জন্য কিছু উদ্যোগী মানুষ দরকার, যারা এই আলিবাবার মতো কিছু চিন্তা করবে। আমাদের দেশ থেকেও কিন্তু অনেক কিছু এক্সপোর্ট হয়, হ্যাঁ, এক্সপোর্ট হওয়ার মতো আরও অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা যা কনজিউম করি এর বাইরে অনেক কিছু আছে যা আমরা ব্যবহার করি না, জি হ্যাঁ, সেগুলো এক্সপোর্ট হতে পারে। যেমন ধরেন আমাদের দেশ থেকে চায়নায় আমি সচরাচর যেটা চোখে পড়ে দেখি, আমাদের এখানে ক্র্যাব, ইল ফিশ এগুলো যায়, অর্থাৎ কাঁকড়া, এরপরে ওই কুচিয়া, এগুলো বাংলাদেশ থেকে যায়, যেগুলো আমাদের দেশে অতটা খায় না বা এগুলো সংস্কৃতি আমাদের দেশে নাই, এক্সপোর্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাম্প্রতিক দেখলাম আপনার সোলার যে আছে কয়লা, পাট সোলার যে কয়লা, সেটাও এক্সপোর্ট হয়, ঠিক আছে। এরপরে আমাদের দেশ থেকে ওয়েস্টেজ যে প্লাস্টিক আছে, এগুলোকে ক্রাশ করে দেশে এক্সপোর্ট করতেছে। তো অপ্রয়োজনীয় অনেক কিছু আছে যেগুলো আমাদের দেশ থেকে এক্সপোর্ট করা যায়। গভর্নমেন্টও বেশ প্রণোদনা দেয়, সেক্ষেত্রে গভর্নমেন্টের সাপোর্ট আছে। আমরা সেভাবে নিজেরা হয়তো অতটা অ্যাওয়ার না বা ভালো চিন্তা ভাবনা করতে পারি না, বিধায় হতে এই ধরনের সুযোগগুলো আমরা নিতে পারছি না। হ্যাঁ, আমাদের দেশে অনেক সম্পদ আছে যা আমরা নিজেরা কনজিউম করি, এর বাইরে অনেক কিছু আছে যেটা করা যায়। অ্যাজ এন এক্সাম্পল যদি আমি বলি, আমি এই গেল কিছুদিন আগে আমিরাতে গিয়েছিলাম, দুবাই বা আমিরাত যেটাকে বলি। সেখানে গিয়ে দেখলাম তাদের ওখানে গরমের সময় দেখলাম যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে। ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ওয়ান আফটার অ্যানাদার, প্রথমে দেখলাম ইন্ডিয়ানটা হচ্ছে, তারপরে পাকিস্তানি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে। তো তাদের দেশে এই দুইটা দেশেই সবসময় হয়, বরাবরই হয়। আমাদের দেশে তো প্রচুর আম হয়, বাংলাদেশে আমের একটা সুখ্যাতি সুনাম আছে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশেই, যদিও যত সামান্য হতে পারে, আমরা কিন্তু আমাদের দেশের আমটাকে এভাবে এক্সপোর্ট করতে পারি না। একটা সময় এগুলো আমরা ফেলে দিই, এরকম পর্যায়ে চলে যায়, দাম এত পড়ে যায়, হ্যাঁ, পাইকাররা আনতে পারে না, রাস্তার মধ্যে ট্রান্সপোর্টেশনই নষ্ট হয়ে যায়, এরকম হয়। কিন্তু যদি আমাদের উদ্যোক্তা এরকম তৈরি হতো, আমাদের দেশেও যদি একটা আলিবাবার মতো B2B ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি হতো, তাহলে হয়তো দেখা যেত একই প্ল্যাটফর্ম থেকে আমরা নিজেরা এখানে ক্রয় বিক্রয় দুটাই করতে পারতাম, ঠিক আছে, এবং বিশ্বের কাছে আমাদেরকে নিজেদেরকে তুলে ধরার সুযোগ হতো। যে আমের কথা বলতে হয় যে আমের জন্য কিন্তু আষাঢ় মাসের মৌসুমটাকে মানে বলা হয়েছে যে মধুমাস, আমের জন্য কিন্তু মধুমাস, আম মৌসুমটাকে। তো এখন এটাকে মানে তার মানে এত একটা মানে বেনিফিটেড একটা ফল, অথচ সেটাকে আমরা সেইভাবে এক্সপোর্ট করে এটাকে আয়মুখী করার ক্ষেত্রে আমাদের ভূমিকাটা ওইভাবে জোরালো না, যতটুকু আছে ততটুকুই নগণ্যই বলা চলে। এরকম অনেক পণ্য আছে আমাদের দেশে। আবার শুনেছি যে জাপানে আনারস, বেনানা, হ্যাঁ, যে বেনানা যাকে এখান থেকে খুবই একটা প্রয়োজনীয়, এটা এক্সপোর্ট করার বেশ চাহিদা রয়েছে, কিন্তু সেটাকে আমরা কতটুকু করতে পারছি? আমাদের দেশের আবহাওয়ার কারণে, জলবায়ুর কারণে, বিভিন্ন কারণে এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের অনেক ফল ফ্রুট আছে যেগুলোর বেশ স্বাদ, যেটা অন্যান্য দেশে পাওয়া যায় না। তেমন অনেক কিছুই আছে যেগুলো সিজনে আমাদের দেশে একটা পর্যায়ে গিয়ে আমরা এগুলো নিজেরাও খেতে পারি না। আমাদের হয়তো মনে হয় যে প্রয়োজনের চেয়ে বেশি সেগুলো নষ্ট করা হয়। পেয়ারা দেখি, কখনো আমরা দেখি, কখনো আপনার টমেটো দেখি, এরকম অনেক আছে। যদি আমাদের এক্সপোর্টিংটা ওইভাবে নিজেরা মেনটেন করে করতে পারতাম এবং একটা সেন্ট্রাল কন্ট্রোলিং সিস্টেম থেকে এগুলো করা হতো, যেটা বললাম আলিবাবা, তাদের একটা প্ল্যাটফর্ম আছে, তারা যখন যেটা তাদের ঘরে আসতেছে সেটাকেই তারা কিন্তু তাদের এই প্ল্যাটফর্মে সেলের জন্য তারা দিয়ে দিচ্ছে। বায়ার অন্য দেশ থেকে দেখছে, সে ওখান থেকে ক্লিক করে তারা এগুলো কিনে নিয়ে যাচ্ছে, এটা দিয়ে তারা সারা পৃথিবীর সাথে কানেক্টিভিটি তৈরি করে ফেলেছে। সুতরাং এরকম কিছু হলে আমাদের অনেক কিছুই দেশ থেকে বিদেশে পাঠানো যেত এবং সেক্ষেত্রে বাংলাদেশের কল্যাণ হতো নিঃসন্দেহে, অর্থনৈতিক অনেক বেশি। আচ্ছা, এই যে ই কমার্স, ই মার্কেটিং যেটাই বলেন, এটার তো ব্যাপক ডেভেলপমেন্টটা হয়েছে, যার জন্য আজকে এখানে বসে আলিবাবার সঙ্গে আমরা কানেক্ট করতে পারছি। তেমনিভাবে আমাদের দেশের বিভিন্ন ডিজিটালের সুবিধা নিয়ে আমরা যতটুকু ডেভেলপমেন্ট করেছি, তা আমাদের দেশের তরুণদের এই উদ্ভাবনী চেতনা এই পর্যায়ে কেমন রয়েছে, আমরা এটাকে কোন দৃষ্টিভঙ্গি দেখতে পারি? আসলে বাংলাদেশেও এটা হয়েছে, এটা যে আমাদের দেশে হয়নি এটা বলা যাবে না। আমাদের দেশে অনেক ই কমার্স সাইট এখন আছে, কিন্তু আমি যেটা বলবো, আমাদের দেশে বিদেশি যদিও বিনিয়োগ আছে, হয়তো আমি জানি না এটার ব্যাপারে, daraz.com এটা আলিবাবার সাথে নেই, কানেক্টিং আছে তাদের, তারা একসাথে করছে বাংলাদেশে। তো এরকম অনেকেই ইন্ডিভিজুয়াল লেভেল থেকে অনেকে করতেছে, কিন্তু এটা একটা সেন্ট্রাল কমান্ড থেকে যদি হয়, আলিবাবাটাকে আমি দেখছি যে পুরো চায়নাটাকে তারা কিন্তু রিপ্রেজেন্ট করে এটার মাধ্যমে। চীনের সকল পণ্য, আপনি যা কিছু চীন বিক্রি করে, হ্যাঁ, madeinchina.com একটা আছে আলিবাবা, তো আলিবাবার কাছে ওগুলো কিছুই না, তো আলিবাবার মাধ্যমে তারা সকল পণ্যই সেখানে তারা দিচ্ছে।
হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখতেছে, তারা এটি কিনতেছে। এক্সপোর্টিংয়ের জন্য তারা আবার এটাকে সাপোর্টিং কোম্পানি আছে, যাদের অনেকের পণ্য আছে কিন্তু এক্সপোর্ট করার পারমিশন নাই বা তাদের সেই ধরনের সুবিধা নাই। তখন আবার আলিবাবা আরেকটা তাদের সাইড উইংস করে দিয়েছে, ওয়ান টাচ নামে। চায়নার বিভিন্ন শহরে তাদের অফিস আছে, যে এক্সপোর্ট করতে পারে না তাকে তারা এক্সপোর্টে সহযোগিতা করতেছে। আচ্ছা। সুতরাং এভাবে একটা বড় জায়গা থেকে যদি করা যায়, আমাদের কিন্তু অনেক রিসোর্স আছে। আমরা যদিও মনে করি আমাদের কিছু নেই, আমাদের অনেক কিছু আছে। আল্লাহ আমাদের দেশকে অনেক কিছু দিয়েছে, যেটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের অর্থনীতি খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জ শুধু না, একটা বিপ্লব ঘটাতে পারে। বিপ্লব হতে তার মানে এটা আমরা বলতে পারি যে যে কথাই আমরা বললাম, যে আনারস হোক, ব্যানানা হোক, বা আম হোক, কাঁঠাল হোক, যে এই যে বিচ্ছিন্নভাবে হয়তো বা দেখা গেছে যে দিনাজপুর বা রাজশাহী কোনো এক জায়গায় একজন বেশ কিছু বাগান করেছে, সে যদি ওইরকম একটা প্ল্যাটফর্ম পায়, তাহলে কিন্তু সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সে ওইটা এক্সপোর্ট করার একটি সুযোগ পেয়ে যাবে। এই যে মানে ক্ষুদ্র বা প্রান্তিক মানুষগুলো সেখানে কানেক্ট হতে পারবে, সেখানে কানেক্ট করতে পারবে। এটি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। এই বিষয়ে আমাদের একটু ভাবতে হবে। আমাকে সাম্প্রতিক একজন চাইনিজ বলল যে তোমাদের দেশে ওয়েস্টেজ মাছ, যেগুলো আমরা খাই না, এরকম অনেক মাছ আছে, সামুদ্রিক মাছ, হ্যাঁ, এগুলো এরকম পাওয়া যাবে কিনা, কথা প্রসঙ্গে বললো। আমি বললাম এরকম অনেক কিছুই আছে আমাদের দেশে খায় না, ঠিক আছে, অনেক মাছ বিভিন্ন সময় আমরা হয়তো ওইগুলোকে শুটকি করে আছে একটা প্রক্রিয়া, এর বাইরে অনেক মাছ আছে যেগুলো সমুদ্রে পড়ে থাকে, খায় না, নষ্ট হয় বিভিন্ন রকমের। তো বললো ওগুলো আমাদের দেশে যদি আমরা নিয়ে আসতে পারি, ওগুলোকে পাউডার করে কি ধরনের একটা প্রক্রিয়া যেন তারা করে চিন্তা ভাবনা করছে, সেটাও ডিমান্ড আছে। বলছি যে আমাদের দেশে অনেক কিছু আছে, অনেক ন্যাচারাল রিসোর্স আছে, যেগুলোকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারতাম, এগুলো নিয়ে যদি আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারতাম, তাহলে আমাদের অর্থনীতি এটা অনেক বড় একটা ভূমিকা রাখতে পারত। যে আসি এখন আমাদের বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমাদের বিদেশে অবস্থানরত আমাদের রেমিটেন্স যোদ্ধারা। তো এখন আপনি নিশ্চয়ই জানেন যে মিডল ইস্টে আমাদের সবচেয়ে বড় একটি বাজার রয়েছে, আমাদের শ্রম বাজার। এই শ্রম বাজার আমাদেরকে রক্ষা করতে হবে বা আমাদেরকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। এখন এই যে ইরানের যে আমাদের জেনারেল যে সুলাইমানি, এর হত্যার মাধ্যমে একেবারেই যে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে, এর ফলে আমরা আমাদের শ্রম বাজার সহ কি ধরনের একটি প্রভাব পড়বে বলে আপনাদের কাছে মনে হয়? আসলে জেনারেল কাসেম সুলাইমানি, যাকে হত্যা করা হয়েছে সাম্প্রতিক গত 3 ডিসেম্বর সম্ভবত বা 2 ডিসেম্বর, এটার একটা বড় ইম্প্যাক্ট মধ্যপ্রাচ্যে এটা অলরেডি পড়তে শুরু করেছে। এটা একটা ইম্প্যাক্ট থাকবেই। আর অর্থনৈতিকভাবে এ ধরনের কোনো বিষয় যদি উত্তেজনাপূর্ণ কোনো বিষয় তৈরি হয়, সেই অঞ্চল তথা অন্যান্য সহযোগী দেশ যারা আছে, যেমন বাংলাদেশের মতো যারা নাকি শ্রমবাজার বড় আছে, তারা সবাই এটা দ্বারা ইফেক্টেড হবে, ঠিক আছে। তো এইটা প্রশমিত হোক, এই জায়গাটা আমরা এটাই প্রত্যাশা করি, যে উত্তেজনা না বাড়ুক, উত্তেজনা কমে যাক, বা সেখানে এই বিষয়গুলো প্রশমিত হোক। তবে এটা কিন্তু একটা আগুনে ঘিরালার মতো অবস্থা হয়েছে। কারণ আপনি জানেন মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন যাবতীয় একটা যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের অর্থনীতি সবকিছু একেবারে অবকাঠামো সবই ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধের মধ্যে একের পর এক গ্রুপ বাই গ্রুপ বিভিন্ন রকম ভাবে চলছেই। তার মধ্যে কাসেম সুলেমানি ইস্যুটা নিঃসন্দেহে আগুনে ঘি ঢালার মতো একটা পরিস্থিতি ওখানে তৈরি করবে। তবে আমরা প্রত্যাশা আমাদের যাতে এমন কিছু না হয়। আপনি জানেন আমাদের বাংলাদেশে লাস্ট ইয়ারে পরিসংখ্যান বলছে, গেল বছরে বাংলাদেশের রেমিটেন্স আসছে 1883 কোটি মার্কিন ডলার, ঠিক আছে, যেটা গেল বছরের চাইতে প্রায় 18% বেশি। গেল বছর অর্থাৎ 18তে ছিল 1553 কোটি মার্কিন ডলার। তো এই যে আমাদের প্রবৃদ্ধি ফরেন রেমিটেন্সে যদি এই ধরনের কোনো বিষয় ঘটে, আপনি জানেন সৌদি আরব, আমাদের আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, হ্যাঁ, এই দেশগুলোতেই আমাদের মূলত মানে ফরেন রেমিটেন্সের মূল জায়গাটা, আমাদের জনশক্তি। সেখানে ইরানের সাথে এরকম কিছু হলে পরে আমাদের অর্থনীতির জন্য একটা নেতিবাচক দিকই বয়ে আনবে। আমরা আশা করি এই জায়গাটা যত দ্রুত সম্ভব এই প্রশমিত হলে পরে আমাদের সকলের জন্য কল্যাণ, তথা বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিমণ্ডলের জন্য এটা একটা কল্যাণ বয়ে আনবে। আসলে আমরা এটাও প্রত্যাশা করি যে এখন বিশ্ব নেতৃত্ববৃন্দ যদি এদিকে একটু নজর দিয়ে এটাকে প্রশমিত করে, সেটা হবে আমাদের সবার জন্য, সকলের জন্য। তাছাড়া প্রতিদিনের যে নিউজগুলো আমরা পাচ্ছি, এটা খুবই একটা অ্যালার্মিং, হ্যাঁ, যে এটা কেমন যেন একটি মানে যা ভাবি না সেদিকে এগুচ্ছে, সেটাই এটা আমরা ওটা প্রত্যাশা করতে চাই। একটা নতুন উত্তেজনা, নতুন একটা মাত্রা। বছর শুরু হতে না হতেই এটা অনেকটা অপ্রত্যাশিত ছিল যে সিরিয়া যুদ্ধের মাধ্যমে যেই জায়গায় এখন আছে, এটা হয়তো আস্তে আস্তে, হ্যাঁ, সহযোগী দেশগুলো যারা ওখানে এগুলোর সাথে ইনভলভ, তারা আস্তে আস্তে এগুলোকে প্রশমন করে নিয়ে আসবে, একটা সেটেল ডাউনের দিকে যাবে। ঠিক সেই মুহূর্তে এরকম একটা ঘটনা বছরের শুরুতেই
সবাইকেই ধাক্কা দিয়েছে। একটি বিষয় জানতে আমি আপনাকে একটু বলতে চাই, যখন এই যে জেনারেল কাসেম সুলাইমানির যখন হত্যা করার যে পরিকল্পনাটা ছিল, এটা নিয়ে পড়তে গিয়ে আমি দেখলাম যে ট্রাম্প এভাবে একটি নির্দেশ দিয়েছিলেন যে তাকে রিসিভ করার ক্ষেত্রে যদি মানে মার্কিনী কেউ থাকার একটা বিষয় থাকার একটা কথা মানে থাকতে পারতেন, এরকম একটা বিষয় সুযোগ ছিল, অনেকেই তো যায়। তো তিনি এরকম বলেছেন যে যদি দেখা যায় যে এরকম আছেন তাহলে যেন এই অ্যাকশনটা না যান। হ্যাঁ, এবং তারা নিশ্চিত হয়েছেন যে ওইরকম তাদের সঙ্গে রিসিপশনে আর কেউ নেই কোনোভাবে। তো এখন দেখা গেছে যে এই যে নিজের দেশের একজন মানুষের জন্য অ্যাকশনটা বন্ধ হয়ে যায়, আর এক রাষ্ট্রের একজনকে জেনারেলকেও মারতে তারা দ্বিধাবোধ করলেন না। এটা আসলে একটা যেটাকে বলে একদম নির্মম একটি এই বর্তমান যুগের একটি কাহিনী, ইতিহাসে এটা লেখা হলো। এটা আমরা চাই যে করেই হোক বিশ্ব নেতৃত্বের সবার সহযোগিতায় এটাকে প্রশমিত হয়ে দেশ বিদেশ আমাদের সবাই মিলে সব জায়গায় একটি শান্তি আসুক, এটি আমরা প্রত্যাশা করি। নিঃসন্দেহে এটাই প্রত্যাশা। কারণ আপনি জানেন মধ্যপ্রাচ্যের এই বিষয়গুলো একটা দীর্ঘদিনের প্রক্রিয়া, এটা চলতেই আছে, যেরকম যেটা এন্ডলেস মনে হচ্ছে সকলের কাছে। হ্যাঁ, সেখানে আসলে এখন এমন আরেকটা ঘটনা বিশ্বকে কোথায় নিয়ে যায়, যারা চিন্তা করে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, বিশ্ব নিয়ে, তারা এরকম কনসার্ন করছে যে আসলে বিশ্বকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটাও একটা ভাবনার বিষয়। কিন্তু ঠিক তাই। দর্শক, অনেক কথা হচ্ছে, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যাব ছোট্ট একটি বিরতির পর আপনারা জানেন যে আমাদের প্রবাস টাইমে দেশের বাইরে থেকেও অনেকেই যুক্ত হয়। আমাদের বিরতির পর ব্রাজিল থেকে মিরু ভাই যুক্ত হবে, তার সঙ্গে কথা বলবো। আমরা যাচ্ছি সামান্য ছোট্ট একটি বিরতিতে, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। রূপবতী, অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট প্রিমিয়ার হানি সোপ ত্বককে করে তোলে কোমল উজ্জ্বল। এক্সেলেন্ট শ্যাম্পু চুলকে করে প্রাকৃতিকভাবে মজবুত ও পরিষ্কার। দিনের সতেজতা শুরু হোক প্রকৃতির আদরে। এক্সেলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম নিয়মিত ব্যবহারে মুখের ত্বক হয়ে ওঠে লাবণ্যময় ও ফর্সা। এক্সেলেন্ট অ্যালোভেরা বডি লোশন ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক হয় তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। তোমাদের জন্য নিয়ে এলাম মজার অনুষ্ঠান সপ্তপুরী। হুমায়রা আলম জেনির উপস্থাপনায় ছোট্ট সোনামণি ও শিশু কিশোরদের অংশগ্রহণে শিশুতোষ অনুষ্ঠান স্বপ্নপুরী। তোমার নাম কি? আমার নাম বিশুদ্ধ প্রগতি। এবারে আমরা প্রত্যেক বন্ধুর কাছ থেকে পরিবেশনা শুনবো। বুলবুল পাখি ময়না দিয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গ্লাস পেইন্টিং করা শেখাবো। ফুলে ফুলে ঢোলে ঢোলে। রেডি, 1 2 and 3, ওয়াও। কবি দেশ বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। বন্ধুরা, দেখো তো কেমন হয়েছে। দেখুন প্রতি শুক্রবার রাত 8টায় শুধুমাত্র জয়যাত্রা টেলিভিশনে। আমরা প্রথমে কি গান দিয়ে শুরু করব? আকাশের ওই মিটি মিটি তারা সাথে কইব কথা, নাইবা তুমি। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে জয়যাত্রা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত গানের অনুষ্ঠান স্টুডিও কনসার্ট। মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বুনিরু রঙিরা গো, বুনিরু ঘুম ভাঙা, যার ছায়া পড়েছে। দেখুন প্রতি শনিবার রাত 9টায় শুধুমাত্র জয়যাত্রা টেলিভিশনে। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত প্রবাস টাইম অনুষ্ঠানে। আমরা কথা বলছি নানা বিষয় নিয়ে, দেশ বিদেশের সবকিছু নিয়ে কথা হচ্ছে। আপনারা কোনো বিষয় আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলেন, জাস্ট ফোন করতে হবে 90333148 এই নম্বরে। নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবেন, এই প্রত্যাশায় রয়েছি।
জি জাহিদ ভাই, আমরা প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম মিডল ইস্ট এবং সেই সঙ্গে ইরানের বিষয় আর আমাদের শ্রম শক্তি এ বিষয়টি নিয়ে। তো এই যে শ্রম শক্তি রপ্তানির জন্য, এটাকে বৃদ্ধি করার জন্য, কিংবা আমাদের দেশের যে যুব সম্প্রদায় রয়েছে তাদেরকে এই জায়গায় ব্যবহার করার জন্য আমাদের কি ধরনের পলিসি আসতে পারে বা আমরা কি পর্যায়ে রয়েছি? ধন্যবাদ। বিরতির পরে আবার দর্শকদের সাথে কথা বলছি। আসলে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্কিল ম্যান পাওয়ার। জি। কিন্তু আমাদের দেশ থেকে এই পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী প্রায় 1,26,00,000 ম্যান পাওয়ার বিভিন্নভাবে বাংলাদেশের বাইরে বা শ্রম বাজারে আছে বিভিন্ন দেশে বিভিন্নভাবে। এর মধ্যে মাত্র 2% হচ্ছে আপনার স্কিল ম্যান পাওয়ার, দক্ষ শ্রমিক বা যাই বলি, মাত্র 2%, যেটা মোটেই আশানুরূপ না। সুতরাং যদি আমাদেরকে ওই বাজারটাকে আরও বেশি ক্যাপচার করতে হয়, আরও বেশি আমাদের ম্যান পাওয়ার পাঠাতে হয়, তাহলে দক্ষ জনশক্তি করার কোনো বিকল্প নাই। এটা হচ্ছে এটা প্রথম কথা। আর দক্ষ জনশক্তি করার জন্য আমাদের কারিগরি শিক্ষা যেটাকে আমরা বলি, এটাই আমাদের খুব বেশি জোর দিতে হবে। কারিগরি শিক্ষা দিয়ে আপনি দেখেন প্রচুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্ডিয়া থেকে কিন্তু বিভিন্ন দেশে আমরা দেখছি যায়, তারা ওখানে কর্মরত আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তা সেই তুলনায় কিন্তু আমাদের দেশ থেকে আমরা দেখি একেবারে খুবই নগণ্য, মানে যেটাকে আলোচনায় আনা যায় না এরকম একটা পার্সেন্টেজ। আমাদের একাডেমিক যে শিক্ষা, জনশক্তি উন্নয়নের জন্য আমি মনে করি এর পাশাপাশি কারিগরি শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার প্রতি আরো বেশি জোর দেওয়া উচিত। বাহ, চমৎকার বলেছেন। বেশি জোর দেওয়া উচিত। আমরা এই মুহূর্তে যেতে চাই একটু ব্রাজিলে। সেখানে রয়েছে আমাদের জয় জেতা টেলিভিশনের প্রতিনিধি এবং বিশিষ্ট সাংবাদিক, ব্রাজিলে একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব মিরু ভাই। কথা বলবো তার সঙ্গে। মিরু ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। হ্যাঁ, আপনার অভিনন্দন জানাই, শুভেচ্ছা, বনজিয়া। ব্রাজিলের ভাষায় এটা ব্রাজিলে এখন সকাল, জি, আমরা শুভ সকাল বলি। আর ব্রাজিলের এখন আমরা যখন ওয়ার্কিং টাইম, সবাই দেখার সাথে সাথে পরিচিত অপরিচিত যে হোক, শুভ সকালটা আমরা বলবো বনজিয়া। জি কমে ভাই, চমৎকার একটি। বনজিয়া। আপনাকেও আমরা যেহেতু এখন বিকাল থেকে বলছি, সান্ধ্য থেকে, তো আমরা কি বনজিয়া বলতে পারবো? হ্যাঁ, আপনি আমার বনজিয়া বলতে পারবেন, কারণ আমি আপনাকে অত শুভ বিকাল বলবো। আপনি আমি সকাল হয়েছে তো এখন, এখন পুরো ল্যাটিন আমেরিকা সকাল। জি, খুব ভালো লাগছে মিরু ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। আমরা জি কথা বলছিলাম যে আমাদের মিডল ইস্টে, বিশেষ করে যে ইরানের এই যে বিষয়, জেনারেল কাসেম সুলাইমানি হত্যার ফলে মিডল ইস্টের আমাদের শ্রম বাজার সহ সবকিছুর প্রভাব, এখন আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এবং আর কি বিষয় নিয়ে আপনি আমাদের সঙ্গে সংযোগ হতে চান? আমি আপনাকে আসলে সত্য কথা, আপনি আমার প্রিয় ভাই, আপনার মিস করতে চাই না। আমি শুনতেছিলাম, জি, এবং শুনে আমি অভিজ্ঞতা নিচ্ছি, জানছি যে আপনার আজকে আমাদের যিনি অতিথি আছেন খুবই সুন্দর, এবং ওনার অভিজ্ঞতা বা উনি দেশ এবং আন্তর্জাতিক ভাবে ব্যবসা এই যে সম্প্রসারণের বিষয় যেভাবে উপস্থাপন করছেন, খুব ভালো। এটা প্রবাসী আমাদের জানার দরকার। একজন অভিজ্ঞ ভাইকে নিয়ে আসছেন। আমি প্রবাস টাইমের ল্যাটিন আমেরিকা থেকে আমি ওনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং আমি মনে করি উনার এই আলোচনার মাধ্যমে আমরা দেশের একটা সিম্বলিক হলো একটা উদ্যোক্তার একটা বিষয় আমরা আগাইতে পারবো। যে আপনি মিডল ইস্টের বিষয়ে আমি আগে আপনাকে আরো বলেছি, যুদ্ধ ছাড়াও বলেছি, যে আমাদের বাংলাদেশের যে মানব সম্পদ, আমাদের যে বেকারত্ব বলেন বা যে গণবসতি বলেন, যে আমরা এই যে আমাদের বিশাল জনশক্তি, এটা আমরা সারা পৃথিবীতে আমরা শ্রম বাজার বলেন যে কোনো বিষয় নিয়ে আমরা যদি উদ্যোক্তার মাধ্যমে, উদ্যোক্তা বলতে শুধু যে ব্যক্তি উদ্যোক্তা তা না, এই যে ভাই আসছেন উনি যে বলছেন যে উনি একজন উদ্যোক্তা, বা উনি আমাদেরকে যে উৎসাহিত করতেছেন বিভিন্ন কাজে, বা ওনার অভিজ্ঞতা বা কিভাবে করতে হবে। তো আমি চাকলাম ভাই, আপনার উপস্থাপনায় যে জিনিসগুলো আসতেছে, এটা আমাদের দেশের জন্য, আসলে প্রবাসীদের জন্য আমরা এটা ঐতিহাসিক আমি মনে করি, যে আপনারা যে একটা সুন্দর, এটা প্রবাসীদের জন্য একটা অনুষ্ঠান, এটা শুধু প্রবাস না, এটা আমাদের দেশের জন্য আমি মনে করি
অনেক বড় একটা এই প্রোগ্রামটা একটা জাতীয় প্রোগ্রাম আমি মনে করি। জি। তা আমি সুলেমানির বিষয়টা যেটা আপনাকে বলি, জি এটা তো এখন বিশ্ব একটা যুদ্ধ ভাব, একটা আতঙ্ক, একটা ভয় ভীতির ভিতরে পুরো আমাদের মিডল ইস্টে সারা পৃথিবী এখন এটা নিয়ে আলোচনায় আছে। জি এবং কি হবে, এটা অত কিছু হবে না তো কি একটা কিছু হবে, এই যে একটা আতঙ্ক, এই জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যে কাজের এইখানে অনেক আমাদের সমস্যা হবে। এখন মিডল ইস্টে তো পুরো সমস্যা হবে, কারণ কোন মুহূর্তে কি হয়, কারণ একটা পরশক্তি, পৃথিবীর একটা পরশক্তি আর একটা শক্তির সাথে যে এমন কিছু চলে গেছে। কারণ সুলেমানি একজন ব্যক্তি মানুষ, কিন্তু ইরানের কিন্তু ব্যক্তি না, একটা দেশের, এবং একটা দেশের, এখন একটা দেশ সুলেমানি মৃত্যু মানে একটা ইরানের উপর হামলা করা, পুরো ইরান বাসীর উপর হামলা করা। আমি মনে করি আমাদের যে মুসলিম উম্মাহ জাগরণ, আমাদের যে অস্তিত্ব ইমানি, আমরা মনে করি শুধু ইরান হয় না, সুলেমানি হত্যা হয় না, আমাদের পুরো আমরা সবাই আহত হয়েছি, আমরা আমাদেরকে হত্যা করতে চেষ্টা করতেছে, বা আমাদের পুরো মুসলিমকে হত্যা করে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য আধিপত্য চাইছে। আপনি কিন্তু দেখেন, আজ আপনি জানেন, আপনাদের অভিজ্ঞতা আছে, আমেরিকার এই পর্বত 3টা প্রেসিডেন্ট ধারাবাহিক ভাবে বুশ থেকে শুরু হয়েছে, যে আমাদের তেল সম্পদ যেখানে আরব আমিরাত সবসময় একটা না একটা ইস্যু সৃষ্টি করে, যে ওরা একটা না একটা ইস্যু সৃষ্টি করে ঢুকে শুধু তাদের ফায়দার জন্য কিন্তু তারা এগুলো করে, কিন্তু আসলে কিছুই না। এই যে সুলেমানির বিষয় যে মন্তব্য করছে তারা, যে তাকে হত্যা করার কেন হত্যা করলো, তার আগে কিন্তু বলছে ইরাকে পারমাণবিক যে এক্সপ্লোসিভ আছে, যে নিউক্লিয়ার আছে, যে এর জন্য বিশ্বের মানব হুমকি, মানুষের সারা পৃথিবী হুমকি মুখে, বা এটা মানবাধিকার বিরোধী, কিন্তু পরে কি কিছু পেয়েছে? পরে ইরাককে ধ্বংস করে পাইপলাইন দিয়ে তেল নিয়ে আসছে আমেরিকা। কিন্তু আমরা আজকে আরেকটা কথা বলি, মিডল ইস্ট, ইউরোপ, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশিদের মোটামুটি আমরা এটা সার্ভে করে, আমাদের অনেক প্রবাসী এখানে নানাভাবে আমরা ব্যবসায়ী বা শ্রমভাবে আমরা আসছি। কিন্তু আমি এখন যে ল্যাটিন আমেরিকা যেখানে আসছি, আমি মনে করি এখন যে আমাদের দেশের জনশক্তিকে যদি কাজে লাগাইতে হয়, আমাদের দেশকে যদি রেভিনিউ বাড়াইতে হয়, ল্যাটিন আমেরিকার 12টা দেশ এইখানে কিন্তু আমাদের ঢুকতে হবে। জি, আমি মিরু ভাই আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি ল্যাটিন আমেরিকায় রয়েছেন, আপনি রয়েছেন আমেরিকার মধ্যে, তো আমেরিকার কিন্তু ইতিমধ্যে প্রায় 70টি স্টেটে তারা কিন্তু এই যে যুদ্ধ লেগে যাওয়া, নো ওয়ার, এটা আজ আমরা চাই না, এবং এটাই সিদ্ধান্ত যে ভুল করেছে ট্রাম্প, এ বিষয় নিয়ে কিন্তু নানা রকম কথা হচ্ছে, এবং তারা প্লে কার্ড নিয়েও দাঁড়িয়েছে, ইতিমধ্যে আপনিও দেখেছেন। তো এ বিষয়ে সেখানকার জনগণের প্রত্যক্ষভাবে অনুভূতিটা কেমন আপনি অনুভব করছেন যদি একটু বলেন, আর আমাদের অতিথিও আপনার কাছ থেকে হয়তো বা কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, আমি আগে এইটি জানতে চাই। আপনি জানেন এই সমস্ত দেশের মিডিয়াগুলো খুবই স্বাধীন। জি, এই সমস্ত দেশের মিডিয়াগুলা এমন বিশ্লেষণ করে, মানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, এবং প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস মিডিয়াতে শুধু সুলেমানির বিষয় নিয়ে যেভাবে আলোচনা আসছে, সেটা আমি মনে করি একটাই আলোচনা এখন শুধু সুলেমানির বিষয়। আর আপনি জানেন ল্যাটিন আমেরিকার দেশগুলোর শান্তিপ্রিয় দেশ, তারা কোন রকমের যুদ্ধ হানাহানি এগুলো চায় না, কিন্তু এই সমস্ত দেশের লোকেরা বড় আতঙ্কে ভয় থাকে এই ধরনের এই হত্যাকাণ্ড ঘটনাকে নিয়ে। এই ধরনের হত্যাকাণ্ড ঘটনা যখন হয়, তারা তখন নিজেদেরকে অনেক দুর্বল মনে করে এবং অনেক অসহায় মনে করে, কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়। এটা কিন্তু এই সমস্ত দেশের লোকেরা কখনো যুদ্ধ চায় না। আমি এখন রিক্রিয়েশনে, আমি এখন ল্যাটিন আমেরিকা উরুগুয়ে এসেছি। উরুগুয়ে হলো ব্রাজিলের এই 12টা দেশের মধ্যে উরুগুয়েকে নিউজিল্যান্ড বলা হয়। উরুগুয়ে একমাত্র দেশ ল্যাটিন আমেরিকার মধ্যে, একমাত্র দেশ যেটাতে 100% কোনো দুর্নীতি নেই, যেখানে মানুষ রিক্রিয়েশনের জন্য আসে, যেখানে মানুষ ঘোরার জন্য আসে, বিনোদনের জন্য আসে। এখানকার যে তারা ভিজিটর, যারা এখানকার পর্যটক এসেছে, তারা কিন্তু সারাক্ষণ দেখি যে একটা পত্রিকা হাতে নিয়ে কিন্তু জিনিসটা দেখছে এবং পড়তেছে এবং জানতেছে। এই যে একটা আতঙ্ক সারা পৃথিবী জোড়াই, এটা কিন্তু এই সমস্ত দেশের লোকেরা কিন্তু আমাদের চেয়ে, আমরা তো যুদ্ধ করি, দেশ স্বাধীন করছি, আমাদের সবকিছু যুদ্ধ করি, আমাদের একটা, এই সমস্ত দেশের লোকদের তো অভিজ্ঞতা নাই, তারা কিন্তু সবসময় এগুলো নিয়ে আতঙ্কে থাকে এবং তারা কখনো চায় না। এখানে যে মানবাধিকার যে সংগঠন সংস্থাগুলো আছে, তারাও কিন্তু জোরালো ভাবে কিন্তু প্রতিবাদ করতেছে। তারা ল্যাটিন আমেরিকা তাদের পক্ষে এই ধরনের কোনো কিছু না, তারা কিন্তু মানবতা, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, ভালো থাকে, সবসময় এই দেশের মানবাধিকার সংগঠনগুলো তাই কাজ করে। আমরা যে এই দেশে এসেছি,
আমাদের জন্য এই দেশের মানবাধিকার সংস্থাগুলো যেভাবে কাজ করে প্রতিনিয়ত যেটা আমাদের খোঁজ খবর নেই, এমনকি আমরা যদি বেকার হয়ে যাই কিন্তু আমাদের এখান থেকে রেশনের ব্যবস্থা করে, আমাদের থাকা খাবার ব্যবস্থা তারা নেই। এই যে মানবাধিকারের সংগঠনগুলো, এরা কিন্তু এই ধরনের যুদ্ধ দেশে কোনো হানাহানি ভিত্তিত হোক এরা কখনো চায় না, কারণ তারা এই জন্য এই ধরনের ঘটনা ঘটলে তাদের কিন্তু উদ্বেগ, তাদের কাজ বেড়ে যায়, তখন তারা সেবা দিতে সমস্যা হয়ে যায়। আমরা সেটি প্রমাণই পাচ্ছি, আপনি একদম যথার্থ বলেছেন, সেটি প্রমাণই আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাচ্ছি। আমি এই মুহূর্তে আপনার সঙ্গে কানেক্ট করে দিতে চাই আমাদের অতিথি, তিনি কিছু আপনাকে বলেন কিনা। জি, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে। না, ঠিক আছে, ধন্যবাদ। শুনলাম উনি বলছিলেন যথারীতি ব্রাজিল থেকে। তো কথা হচ্ছে আমাদের ভাইরা যারা ওখানে আছে তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি জাস্ট জানতে চাওয়া যে বাংলাদেশিদের জন্য ওখানে আসলে বাজারটা কেমন, শ্রমিক হিসেবে যদি আমাদের দক্ষ জনশক্তি ওখানে রপ্তানি করার সুযোগ আছে কিনা, বা আপনারা যারা আছেন এরকম কোনো উদ্যোগ ওখান থেকে নেওয়া যায় কিনা। কারণ আমরা চাই প্রতি মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের বিভিন্নভাবে প্রশিক্ষিত এবং ওয়েল ট্রেন্ড জনশক্তি রপ্তানি করতে। তো এই ধরনের কোনো বিষয় আছে কিনা, বা আপনারা আরেকটা বিষয় হচ্ছে আপনারা ওখানে কেমন আছেন, এটা প্রথম জানতে চাও আর কি। তো আপনার মাধ্যমে এই দুইটা প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম, যদি সুযোগ থাকে একটু জানবো। জি ব্রাদার, আপনার প্রশ্নটা খুব ভালো লাগছে, খুব সুন্দর কথা বলছেন। আমাদের একটা চলিত ভাষা আছে যে শিক্ষা কোথায় ঠেকছি যেটায়। আপনি এটা তো আমরা অবশ্য বলি না যে তুমি এটা শিক্ষা কোথায়, ঠেকছি যেটায়। আমাদের গ্রামের হতভাগা, এই যে দুর্ভাগা যে বেকার যুবক যারা আছে, তারা যখন কিছু খুঁজে পায় না, তখন তারা উদ্যোগটা বলে যেভাবে বলে যে কোনো অয়েতে তারা বিদেশে যায়। ল্যাটিন আমেরিকাতে আমাদের যে বাইরে আসছে তারা কিন্তু দেশে কিন্তু কোনো কাজ করে নাই, তারা কিন্তু বেকার ছিল, তাদের অভিজ্ঞতাও ছিল না, তাদের কোনো প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা নাই, কারিগরি অভিজ্ঞতা নাই, অত কিছু লেখাপড়া আছে, অত বাপ মার সম্পত্তি ছিল, বা বাবা বিদেশে ছিল, বাবা চাকরি করে ঘুরছে খাইছে। কিন্তু যখনই বিদেশে আসে তখন ওরা বুঝতে পারে হ্যাঁ আমি কি ছিলাম, এখন কি করতে হবে। আপনি ল্যাটিন আমেরিকার দেশগুলা আপনি যদি আসেন, আমি মনে করি আমাদের প্রবাস টাইমের মাধ্যমে বহুদিন ধরে বলে আসতেছি যে আমাদের দেশের শ্রম এবং শ্রমিকদেরকে বা বেকারত্বকে এটা বিশাল আমরা শ্রমবাজার আমরা রূপান্তরিত করতে পারি সারা পৃথিবীতে। খালি উদ্যোক্তা আয়োজনের প্রাতিষ্ঠানের দল। আপনি শুধু বলেন আমরা ব্যক্তি উদ্যোক্তা হয়ে আমাদের হতাশাগ্রস্ত হয়ে বেকার হয়ে যে ছেলেটা এখানে আসছে, 5 বছরে ল্যাটিন আমেরিকা এমনও ছেলে আছে যে দেশে 10 টাকা ইনকাম করে নাই এবং কিভাবে রুজি করতে হয় শিখে নাই, জানে নাই। এই ল্যাটিন আমেরিকার 5 বছরে সে লেটেস্ট মডেল গাড়ি চালায়, তার একটা দোকানে বলতে 3টা দোকান করেছে, তার ব্যাংক ব্যালেন্স হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো সে এই দেশের রাষ্ট্রীয় ব্যাংকের সাথে লেনদেন করে যে গুডউইল অর্জন করছে। এদের রাষ্ট্রীয় ব্যাংক তাকে যে সম্মান দিয়েছে, তাকে যে লিমিট দিয়েছে, যেটা বাংলাদেশে কোনোদিন আমরা চিন্তা করতে পারবো না। বাহ, চমৎকার মিনু ভাই, আসলে বুঝতে পেরেছি যে আপনার এতটুকু কথার মধ্যে বুঝতে পেরেছি যে এখানে যে অতটা সফল ছিলেন না তিনি, সেখানে গিয়ে কতটা সফল হয়েছেন। তার মানে আমাদের দেশে যারা একটু সুশিক্ষিত এবং ওয়েল ট্রেন্ড হয়ে যদি কেউ সেখানে যায়, তাহলে সে তার অবস্থান তৈরি করতে পারবে, এমনটি আমরা বুঝতে পেরেছি। প্রায় শেষ দিকে চলে এসেছি। মিরু ভাই, আপনি আমাদের সঙ্গে সময় দিয়ে এবং বিভিন্ন বিষয় শেয়ার করে আমাদেরকে বেশ আলোকিত করেছেন এবং সমৃদ্ধ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযোগ হবার জন্য। নিশ্চয়ই আগামীতে আপনার সঙ্গে আলাপ হবে। ভালো থাকবেন। জি জাহিদ ভাই, একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আপনি এমনি ব্যবসায়ী তো বটেই, সেই সঙ্গে একটি সামাজিক সাংস্কৃতিক মানুষ, অনেক লেখালেখি করেন, কবিতা লেখেন। শেষটি একটু শুনতে চাই যে আপনার মুখে একটি কবিতা আবৃত্তি। আসলে ব্যবসা এবং সংস্কৃতিটা ভিন্ন ধারা, রাইট। তারপরেও আপনি যেহেতু জানেন লেখালেখি একটু করি, এটা একটা বিষয় আছে, একটু আবৃত্তির দিকেও ঝোঁক ছিল, আছে। আপনি শুনতে চেয়েছেন, আচ্ছা আমি দেখি একটু আবৃত্তি করা যায় কিনা। যেহেতু শুনতে জি, আমরা ব্যবসায়ী মানুষ, নিশ্চয়ই আমাদের যারা একটু কালচার্ড মাইন্ডেড, এরা কিন্তু যে যেখানে যে পরিস্থিতিতেই থাকি না কেন, শেষ মুহূর্তে কিন্তু এই বিষয়টি আমাদের কাছে একটি দুর্বল একটি জায়গা। সেই জায়গা থেকেই তার কাছ থেকে শুনবো, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, আবৃত্তি করার চেষ্টা করব, আবৃত্তি কতটা হবে জানি না। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, কেউ কথা রাখেনি, একটু সামান্য বড় কবিতা, চেষ্টা করছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টমিতার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। বাহ, ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। ওয়াও, খুব চমৎকার আমার দিকে করেছেন। তারা ফিরেও চায়নি। একেবারে সময় নেই, কিন্তু শুনতে খুব ভালো লাগছিল, আর you. কন্টিনিউ করতে পারলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামীতে ওরও অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনাকেও ধন্যবাদ। পরিশেষে একটা বিষয় বলেই শেষ করছি, যারা আয়োজন আজকে আমাদের সাথে ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, দেশে দেশের বাড়ি, সবাইকে ধন্যবাদ। গেল বছর একটা বিষয় না বলেই পারছি না, আমাদের প্রবাসী শ্রমিকদের মধ্যে নারী যারা গত বছর আমরা দেখেছি বিভিন্নভাবে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়ে বিভিন্নভাবে শারীরিক নির্যাতনের মুখে দেশে ফিরে আসছে। এখনও যারা প্রবাসী এরকম নির্যাতনের মুখে আছে, তাদের ব্যাপারে আমাদের সহানুভূতি রইল। আমি আশা ব্যক্ত করছি, আশাবাদ রাখছি যে সরকার এবং যেসব অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত, তারা নারীর যে নিরাপত্তা সেটা নিশ্চিত করেই তারপরে কেবল তাদেরকে প্রবাসে পাঠাবে, এবং আমাদের কনসুলেটগুলো যারা বিদেশে আছে তারা সবসময় আমাদের শ্রমিকদের দিকে লক্ষ্য রাখবে, পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। চমৎকার বলেছেন। দর্শক, এতক্ষণ প্রবাস টাইমে আমরা আলোচনা করছিলাম, তবে ব্রাজিলের মিরু ভাইয়ের কথা ধরে বলতে চাই যে এখনও কিন্তু ল্যাটিন আমেরিকায় অনেক সুবিধা রয়েছে। আমরা যারা বাইরে যাওয়ার স্বপ্ন দেখছি, আসুন নিজেকে সুযোগ্য করে গড়ে তুলি, ওয়েল ট্রেন্ড মানে সুপ্রশিক্ষিত হয়ে আমরা দেশের বাইরে গিয়ে নিজের অবস্থান শক্ত করি, পোক্ত করি, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।